আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল হায়ার স্টাডি কর্নার বাংলাতে। আজকে আমরা মূলত বৈদেশিক নীতি বিশ্লেষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সহজে পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমাদের আজকের আলোচনায় চলে যাই। আজকের আলোচনার টপিকস হচ্ছে আমরা কেন ফরেন পলিসি অ্যানালাইসিস করব, অর্থাৎ বৈদেশিক নীতি বিশ্লেষণ কেন জরুরি। তো বন্ধুরা, আমরা যখন বৈদেশিক নীতি বিশ্লেষণের কথা বলি তার পূর্বে আমাদের উচিত হবে বৈদেশিক নীতি সম্পর্কে একটু জেনে নেওয়া। আমাদের গত তিনটে ভিডিওতে আমরা এই বৈদেশিক নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। যদি এক বাক্যে বলতে চাই, বৈদেশিক নীতি হচ্ছে কোনো একটা রাষ্ট্রের যখন বৈদেশিক সম্পর্ক তৈরি করতে চায় সেক্ষেত্রে কী ধরনের নীতি সে তৈরি করে বা কী ধরনের পলিসি তার থাকে, যার মাধ্যমে সেই রাষ্ট্রটি তার কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য বা লক্ষ্য বা আমরা যাকে বলতে পারি ইন্টারেস্ট, সেটা সে অর্জন করতে পারে। তো সেই রাষ্ট্রের ইন্টারেস্টের স্বার্থে রাষ্ট্র ফরেন রিলেশনের ক্ষেত্রে যে ধরনের নীতি প্রণয়ন করে তাই হচ্ছে ফরেন পলিসি। তো এর নিয়ে অনেক ধরনের সংজ্ঞায়ন রয়েছে, অনেক বিতর্ক রয়েছে, যেগুলো আমাদের গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা মূলত আলোচনা করব ফরেন পলিসি অ্যানালাইসিস বা বৈদেশিক নীতির যে বিশ্লেষণ সেটা কেন এত প্রয়োজন। তো বন্ধুরা, আমরা যখন বৈদেশিক নীতি বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথা বলি তা আমরা মূলত এই অ্যানালাইসিসগুলো কী কাজ করে থাকে বা আমাদের সামনে কোন জিনিসগুলো রিপ্রেজেন্ট করে, এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আমাদের হয়তো বৈদেশিক নীতি বিশ্লেষণ কেন এত গুরুত্বপূর্ণ সেটা জানা হয়ে যাবে। তো মূলত ফরেন পলিসি অ্যানালাইসিস আমরা বাংলা যে বৈদেশিক নীতি বিশ্লেষণ এই শব্দটি ব্যবহার না করে আমরা ফরেন পলিসি অ্যানালাইসিস শব্দটা ব্যবহার করব। তো এই যে ফরেন পলিসি অ্যানালাইসিস, এটা মূলত এই যে ডাইনামিক বা আনস্টেবল যে ইন্টারন্যাশনাল সিস্টেম রয়েছে, অর্থাৎ আমরা যেটাকে বলে অ্যানার্কিকা করে কীভাবে ডোমেস্টিক এবং যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যবিন্দু হিসেবে ফরেন পলিসি কাজ করে। আমরা যেটা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে ইন্টারসেকশন পয়েন্ট হিসেবে কাজ করে, যেটাকে বিভিন্ন স্কলার্সরা ডোমেস্টিক পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা কবজা হিসেবে তুলনা করেছে, যে দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু ফরেন পলিসি। তো কিভাবে এই যে ডোমেস্টিক এবং এক্সটার্নাল যে পলিটিক্স সেই নেচারকে প্রভাবিত করে এই ফরেন পলিসি, সেটাও কিন্তু অ্যানালাইসিসটা দেখার চেষ্টা করে। পাশাপাশি কিভাবে একটি রাষ্ট্র তার এই যে ইন্টারন্যাশনাল অ্যানার্কিক এনভায়রনমেন্ট বা সিস্টেম, এখানে বিভিন্ন মেথড ব্যবহার করে, যেমন আমরা মেথডের কথা বলতে পারি ডিপ্লোমেসি বা যে সকল পাওয়ারফুল স্টেটগুলো রয়েছে তারা স্যাংশন বা অনেকে মিলিটারি ফোর্স বা মিডিয়ার কথা বলতে পারি বা ইকোনমিক মার্কেট প্রতিষ্ঠা, ফ্রি মার্কেট প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন কিছুর মাধ্যমে বা ইডিওলজির মাধ্যমে তার যে কাঙ্ক্ষিত ইন্টারেস্ট সেটা অর্জন করতে পারে। অর্থাৎ এই যে একটা অ্যানার্কিক সিস্টেম যে গ্লোবাল সিস্টেম রয়েছে, সেখান থেকে কোন পদ্ধতি ব্যবহার করে রাষ্ট্রগুলো তাদের অকাঙ্ক্ষিত ইন্টারেস্টটা অর্জন করবে সেটা নিয়েও কিন্তু ফরেন পলিসি অ্যানালাইসিস কাজ করে, সেগুলো আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করে। এছাড়াও ফরেন পলিসি অ্যানালাইসিস ইন্টারন্যাশনাল সিস্টেমের অন্তর্ভুক্ত বিভিন্ন অ্যাক্টরস যারা রয়েছে, প্রধানত আমরা স্টেটকে বলতে পারি, এর যে আচরণ বা এর যে মতাদর্শ বা এর যে ব্যবহারিক সম্পর্ক বা প্র্যাকটিক্যালিটি ইত্যাদি কিন্তু স্টাডি করে থাকে, এগুলো নিয়ে গবেষণা করে ফরেন পলিসি অ্যানালাইসিস। পাশাপাশি এই যে ফরেন পলিসি অ্যানালাইসিস এটা আমাদের দেখানোর চেষ্টা করে যে কিভাবে ডিপ্লোমেসির কথা বলতে পারি, ইন্টেলিজেন্স বা বাণিজ্যিক যে নেগোসিয়েশন, কালচারাল এক্সচেঞ্জ ইত্যাদির ভিত্তিতে রাষ্ট্রগুলো কীভাবে তাদের ফরেন পলিসিগুলো তৈরি করতেছে। অর্থাৎ এক্সটার্নাল রিলেশনগুলো কিন্তু ইত্যাদির বেসিসে হচ্ছে, ডিপ্লোমেসি বেসিসে হচ্ছে, ইন্টেলিজেন্স বা ট্রেড রিলেশন বা কালচারাল এক্সচেঞ্জ ইত্যাদির মাধ্যমে কিন্তু ফরেন পলিসিটা প্রণয়ন করতেছে বিভিন্ন রাষ্ট্রগুলো, এবং বাস্তবায়নের যে ক্ষেত্রটা সেখানেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু সবার প্রথমে উঠে আসছে।
তো বন্ধুরা, আন্তর্জাতিক সম্পর্কই কিন্তু এই যে ফরেন পলিসি অ্যানালাইসিস এর মৌলিক গবেষণা বিশ্লেষণের জায়গা, বা আমরা বলতে পারি লেভেল অফ স্টাডি। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো একটি স্টেটস কোনো এক যখন কোনো একটা একক সিদ্ধান্ত গ্রহণ করে, বা সে সিদ্ধান্তর অনেকগুলো সিদ্ধান্ত সে নেয়, তো সেই ক্ষেত্রে এই যে সিদ্ধান্তগুলো যখন সে নেয়, তখন সরাসরি যে রাষ্ট্রটি যে বিভিন্ন এক্সটার্নাল এন্টিটির মাধ্যমে প্রভাবিত হয়। মূলত ফরেন পলিসি অ্যানালাইসিস সে সকল এক্সটার্নাল যে এন্টিটির এই যে প্রভাবটা, সেগুলো এক্সপ্লেনেশন করার চেষ্টা করে আমাদের সামনে। যদিও ফরেন পলিসি অ্যানালাইসিস ডোমেস্টিক যে প্রভাব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এটাকে কিন্তু সবসময় ইনডাইরেক্ট ওয়ে হিসেবে দেখে। এবং ফরেন পলিসি যেহেতু বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইন্টারাকশন, সেক্ষেত্রে এক্সটার্নাল যে বিভিন্ন ডিটারমিনেন্টগুলো আছে, যেগুলো নিয়ে আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করেছি, সেগুলোকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ এই প্রভাবের ক্ষেত্রে, সিদ্ধান্তের উপরে প্রভাবের ক্ষেত্রে এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো রয়েছে বা বাহ্যিক যে উপাদানগুলো রয়েছে, সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে যখন তার বৈদেশিক নীতি বিশ্লেষণ করতে চায়। এছাড়াও ফরেন পলিসি যে অ্যানালাইসিস, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ বা দিক হচ্ছে সে যখন বৈদেশিক নীতিকে বিশ্লেষণ করতে চায়, তখন যারা ডিসিশন মেকার রয়েছে, তাদের যে ডিসিশন মেকিং, এখানে এই ডিসিশন মেকিংটাকে যখন তারা ব্যাখ্যা করতে চায়, তখন তারা এখানে হিউম্যান ডাইমেনশনকে নিয়ে আসে। অর্থাৎ সিদ্ধান্ত যেহেতু গ্রহণ করতেছে ইন্ডিভিজুয়াল বা মানুষ, তাদের বেসিসে কিন্তু সিদ্ধান্তগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতে থাকে। অর্থাৎ একজন লিডার বা একজন ডিসিশন মেকার কোনো একটা ফরেন প্রবলেমকে কীভাবে দেখছে, বা কোনো একটা ফরেন কনটেক্সটটাকে কীভাবে দেখছে, বা সেই প্রবলেমটাকে সে কীভাবে আন্ডারস্ট্যান্ড করতেছে, বা সেভাবে কীভাবে সে ফ্রেম দাঁড় করাচ্ছে যে বিষয়টাকে সে কীভাবে বুঝে, বা এই প্রবলেম সম্পর্কে তার নিজস্ব প্ল্যানিং কী, এবং সে যখন সিদ্ধান্ত গ্রহণ করতে যায়, যে তার যে প্রি পারসেপশন বা তার পূর্ববর্তী যে অতীত ইতিহাস বা তার সামাজিকভাবে বেড়ে ওঠা ট্র্যাডিশন ইত্যাদির মাধ্যমে তার যে পারসেপশনটা গড়ে উঠেছে, সেটা কেমন পারসেপশন, সেই পারসেপশনটা সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলছে, এবং সেই সিদ্ধান্তটা কোনো একটা রাষ্ট্রের উপরে তার আউটকামটা কেমন হচ্ছে, ইত্যাদিগুলো নিয়েও কিন্তু ফরেন পলিসি অ্যানালাইসিস কাজ করে থাকে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এছাড়াও ফরেন পলিসি অ্যানালাইসিস ডোমেস্টিক যে বিভিন্ন ফ্যাক্টরগুলো রয়েছে, এদের মধ্যকার বিভিন্ন ইন্টারপ্লে রয়েছে, যেগুলো আমরা ডায়নামিক বলতে পারি, সে চলনগুলো নিয়েও আলোচনা করতে থাকে বা এগুলো চিহ্নিত করে থাকে। অর্থাৎ যখন কোনো ডিসিশন মেকার বা ডিসিশন মেকার বা পলিটিক্যাল লিডার কোনো সিদ্ধান্ত গ্রহণ যায় বা কোনো প্রক্রিয়ায় সে যায়, তখন সেই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত যে সকল আমলাতন্ত্র রয়েছে, আইনসভা রয়েছে, বা আমরা পলিটিক্যাল পার্টির কথা বলতে পারি, বা সাধারণ মানুষের যে অপিনিয়ন আছে, আর ইন্ডিভিজুয়াল যে পলিটিক্যাল লিডার তার ডিসিশন মেকিং ইত্যাদির ভূমিকা কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো একটা সিদ্ধান্ত কিন্তু এককভাবে সৃষ্টি হয় না, এর পিছনে যে ডোমেস্টিক ফ্যাক্টরগুলো, এগুলোকে কিন্তু ইনভেস্টিগেশন করার চেষ্টা করে যে বৈদেশিক নীতির যারা বিশ্লেষণ করে বা যারা বিশ্লেষক। তো এডুকেশনের ক্ষেত্রে বলি বা নলেজ বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি, এই যে ফরেন পলিসি অ্যানালাইসিস, এটা কিন্তু শুরু থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, কিন্তু এর শুরুটা কিন্তু বেশি দিন আগে না। আমরা দেখেছি এটা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, যখন রাষ্ট্রগুলোর মধ্যকার বেশি করে রাষ্ট্র তৈরি হতে শুরু করলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন নতুন রাষ্ট্রগুলো স্বাধীন হতে শুরু করলো, তখন থেকে কিন্তু বৈদেশিক নীতি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, অর্থাৎ রাষ্ট্রগুলোর মধ্যকার সম্পর্ক তৈরির ক্ষেত্রে কিছু নীতি প্রণয়ন যে আবশ্যক, যার ফলে কমন ইন্টারেস্ট অর্জন করা যায়, বা যারা হেজেমন বা যারা পাওয়ারফুল বা যারা বেশি স্ট্র্যাটেজিক লোকেশনে আছে, তারা তাদের স্ট্র্যাটেজিক যে গোলসগুলো রয়েছে সেগুলো অর্জন করতে পারে, তার জন্য কিন্তু নীতির প্রয়োজন পড়ে। সেইখান থেকে কিন্তু ফরেন পলিসি অধ্যয়নের বিষয়টা চলে আসে। তো সেইখান থেকে কিন্তু নলেজ বিল্ডিংয়ের বিষয়ের ক্ষেত্রে, বিশেষ করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স বোঝার জন্য কিন্তু ফরেন পলিসিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ রাষ্ট্রগুলো যে কোলাবোরেশন করে, যেটা বললাম, সেই কোলাবোরেশনটাকে শুধুমাত্র
নতুনভাবেই করা না, পূর্ববর্তী অনেক ইনসিডেন্ট থাকতে পারে বা ডিসিশন থাকতে পারে, তার লিগ্যাসি কিন্তু অনেক ক্ষেত্রে রাষ্ট্রকে বহন করতে হয়। যে অনেক ক্ষেত্রে বিভিন্ন সন্ধি করতে হয় অনেক রাষ্ট্রের সাথে। সেই সন্ধিগুলো কিন্তু পরবর্তীতে কন্টিনিউশন প্রসেসে রাখতে হয়। তো এর মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত যখন ফরেন পলিসি কোনো রাষ্ট্র তৈরি করে, তার যে পূর্ববর্তী সকল চুক্তিগুলো রয়েছে বা যে সকল মেমোরিয়াম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরেন্ডাম, যে MOU আছে যেগুলো, এগুলো কিন্তু মাথায় নিয়ে কিন্তু তার কাজ করতে হয়। তো যাই হোক, ফরেন পলিসি অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করে। যে এটি যে শুধুমাত্র যে আমরা যারা বললাম, যারা রাজনীতিবিদ বা যারা লিডার, তারা যে কেন সিদ্ধান্ত গ্রহণ করছে বা কীভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে, সেই ক্ষেত্রে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে ফ্যাক্টরগুলো সেক্ষেত্রে কীভাবে দায়ী রয়েছে, এগুলো নিয়েই যে শুধু ফরেন পলিসি আলোচনা করে তা নয়। পাশাপাশি যে বললাম যে এখানে যারা রাজনীতিবিদ, তাদের যে পার্সোনালিটি রয়েছে, তাদের যে রেশনাল চিন্তাভাবনা রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে থাকে। যদি আমরা এখানে উদাহরণ হিসেবে বলি, যেমন ট্রুম্যান ডক্ট্রিন, এইটা কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যা কন্টেইনমেন্ট পলিসির আন্ডারে কিন্তু এই ডক্ট্রিনটা আনা হয়, যে যার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের যে প্রাধান্য সেটাকে কিন্তু কন্টেইন করে রাখা, আটকে রাখার একটা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রুম্যান কিন্তু শুরু করে। অর্থাৎ এখানে এই যে পলিটিক্যাল লিডার হিসেবে ট্রুম্যানের এই যে কাজটা সে কেন গ্রহণ করেছিলেন বা সে কীভাবে এই প্রসেসটা চালু রেখেছেন, তার লিগ্যাসিটা কিন্তু যুক্তরাষ্ট্র এখনও বয়ে বেড়াচ্ছে বা বয়ে চলেছে। তো এই সকল জিনিসগুলো কেন করেছিলেন, বয়ে কেন চলছে, এগুলোকে কিন্তু ফরেন পলিসি অ্যানালাইসিস বিশ্লেষণ করে। আমরা যদি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বর্তমানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা বলি, এই ইনিশিয়েটিভটা সে কেন নিয়েছে, তা নেওয়ার পিছনে কারণ কি, এর ফলে আউটকামটা কি হতে পারে, ইত্যাদি বিষয়গুলো ফরেন পলিসি অ্যানালিস্ট যারা রয়েছে তারা কিন্তু দেখার চেষ্টা করে। অর্থাৎ এখানে শুধুমাত্র যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্যাক্টরগুলোই কাজ করে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিষয়টা তা নয়। এখানে এই যে লিডার যারা রয়েছে, শি জিনপিংয়ের কথা বললাম, সে কিন্তু নিজে থেকেই কিন্তু এই ধরনের একটা বড় ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করতেছে। তো এই ক্ষেত্রে লিডারদের যে রেশনালিটি, লিডারদের যে চিন্তাভাবনা, তো এগুলোকে নিয়েও কিন্তু ফরেন পলিসি যারা বিশারদ বা ফরেন পলিসি অ্যানালাইসিসের স্টাডিগুলো কাজ করে থাকে। তো ফরেন পলিসি অ্যানালাইস মূলত একটা ইনস্ট্রুমেন্ট যা মূলত আমাদেরকে সহায়তা করে থাকে যে কোনো বিষয়গুলোকে নিয়ে ডিকনস্ট্রাক্ট ওয়েতে আগানো। অর্থাৎ লিডার বা ব্যুরোক্রেসি যে সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে প্রতিটি ধাপে ধাপে প্রশ্ন করা এবং প্রশ্ন করার মাধ্যমে তার উত্তর খোঁজার চেষ্টা করা। ডিকনস্ট্রাক্ট ওয়ে অর্থাৎ যে জিনিসটা পূর্বে ছিল সেগুলোকে খুলে আবার দেখার চেষ্টা করা, কেন এভাবে আটকানো হয়েছে বা কেন এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপে কিন্তু প্রশ্নের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করে কিন্তু ফরেন পলিসি অ্যানালাইসিস। পাশাপাশি এই যে ফরেন পলিসি অ্যানালাইসিস আমাদেরকে জানানোর চেষ্টা করে যে কীভাবে একটা ফরেন পলিসি তৈরি হয়। এটা খুবই বেসিক প্রশ্ন, কীভাবে বৈদেশিক নীতির যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়, কেন নেওয়া হয়, কেন একটা রাষ্ট্র, কেন এই যে সিদ্ধান্তগুলো রাষ্ট্র ভ্যারি করে। অর্থাৎ বাংলাদেশে যে বৈদেশিক নীতি গ্রহণ করতেছে তার সাথে ইন্ডিয়ার বৈদেশিক পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়া সত্ত্বেও কেন মিলছে না। তো এই ধরনের ভ্যারিয়েশনগুলো দেখারও চেষ্টা করে আমাদের সামনে কিন্তু তুলে ধরে। আমাদের নলেজ বিল্ডিংয়ের জায়গাগুলো কিন্তু তার মাধ্যমে অনেক পরিষ্কার হয়। তো বন্ধুরা, অধ্যাপক ব্রুনিং নামে একজন আন্তর্জাতিক বিশারদ রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ। তিনি বলেন যে এই যে ফরেন পলিসি অ্যানালাইসিস এর অন্যতম প্রধান এইম বা অবজেক্টিভস হচ্ছে বৈদেশিক নীতির ক্ষেত্রে যে ইনটিউটিভ নলেজ, সেই ইনটিউটিভ নলেজকে এক্সপ্লিসিট নলেজে পরিণত করা। অর্থাৎ এখানে যদি ইনটিউটিভ নলেজের কথা বলি, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সামাজিক যে বিভিন্ন প্রেক্ষাপট বা আমাদের অতীত অভিজ্ঞতা ইত্যাদি আমাদের কীভাবে প্রভাবিত করে। এখানে ইনটুইশনের কথা বলা হচ্ছে, যেটা মূলত প্রতিটা পার্সোনাল যে মানুষের সাবজেক্টিভিটি তার কথা বলা হচ্ছে। তো ফরেন পলিসি অ্যানালাইসিস সেই
ইনটিউটিভ নলেজটাকে কিন্তু আমাদের সামনে এক্সপ্লিসিট ওয়েতে বা খোলামেলা আকারে প্রকাশ করে। এখানে এক্সপ্লিসিট নলেজ বলতে আমরা মূলত বোঝাতে পারি যে আমাদের যে পূর্বের যে বিভিন্ন অ্যাজাম্পশনগুলো রয়েছে বা কোয়েশ্চেনগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু ফরেন পলিসি পুনরায় এক্সামাইন করতে শুরু করে এবং পূর্বের সাথে যখন নতুন করে এক্সামাইন করে তার যে একটা আউটকাম আসে তার সাথে কিন্তু কম্পেয়ার করতে আমাদের দেখায় যে নতুন কম্প্যারিজনের মাধ্যমে আমরা কোন দিকে আগাবো, পূর্বের জিনিসটা ভালো ছিল নাকি বর্তমানে এই যে নতুন কম্প্যারিজন করা হলে এর মাধ্যমে যে আউটকামটা এসেছে সেটা ভালো। তো যাই হোক, ফরেন পলিসি অ্যানালাইসিস আমাদের পররাষ্ট্রনীতির ব্যাখ্যার ক্ষেত্রে যে ইন্টিগ্রেটেড ওয়েকে গুরুত্ব দেয়, অর্থাৎ সেখানে সিদ্ধান্ত গ্রহীতার যে সিদ্ধান্ত রয়েছে তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেক্ষেত্রে তিনি কোনো কিছুকেই যে যারা ফরেন পলিসি অ্যানালাইস্ট রয়েছেন তারা কিন্তু বাদ রাখেন না। অর্থাৎ এখানে যারা ফরেন পলিসি অ্যানালিস্ট রয়েছেন বা বিশ্লেষক রয়েছেন তারা দেখানোর চেষ্টা করেন যে সিদ্ধান্ত গ্রহণকারীর যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি রয়েছে বা সামাজিক ছোট বড় বিভিন্ন বিষয়গুলো বা বিভিন্ন গ্রুপের যে অংশগ্রহণ, সংস্কৃতি বা রাষ্ট্রীয় রাজনীতি, জাতীয় চেতনা বলি বা সিস্টেমেটিক যে ফোর্স বা ইন্টারন্যাশনাল ফোর্স ইত্যাদি সব কিছুকে যুক্ত করে। অর্থাৎ কোনো একটা সিদ্ধান্তকে ব্যাখ্যা করার ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র একটা লিডারের পার্সোনালিটি নিয়েই কিন্তু আমরা সেই সিদ্ধান্তটাকে ব্যাখ্যা করতে পারি না। ওইখানে প্রত্যেকটা জিনিসই আমাকে নিতে হবে। অবশ্যই লিডারের একটা পার্সোনালিটি বা লিডারের সিদ্ধান্তটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমরা সাদ্দাম হোসেনের কথা বলতে পারি। সে যখন কুয়েত দখল করতে গেল, কিন্তু কুয়েত দখল করার ক্ষেত্রে কিন্তু তার শুধুমাত্র পার্সোনাল ইন্টারেস্টের জায়গা না, অনেকগুলো বিষয় যেগুলো আমি বললাম, ছোট বড় অনেক গ্রুপ ছিল, ব্যুরোক্রেসি ছিল বা তার যে হিস্টোরিক্যাল পাস্ট বলি, সিস্টেমেটিক যে বিভিন্ন অপরচুনিটি বা ফোর্স ইত্যাদিগুলো কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কাজে দিয়েছে। তো ফাইনালি যদি আমরা বলি যে এই যে ফরেন পলিসি অ্যানালাইসিস খুব সুন্দর করে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের যে চিন্তাভাবনা সেটাকে কিন্তু অনেক বৃদ্ধি করে বা অনেক শক্ত করে বা আমরা বলি ইনরিচ করে। কোন ক্ষেত্রে করে? যে আমরা কীভাবে আমাদের দেশের রাষ্ট্রীয় বৈদেশিক নীতিটা তৈরি করব এবং সেটা কীভাবে বাস্তবায়ন করব। তো এত বিশ্লেষণ, এত সব কিছু করার মূল উদ্দেশ্যই কিন্তু এইটা, যে কীভাবে একটা রাষ্ট্র এত কিছু দেখাশোনা করার পরে, এত কিছু জানার পরে কীভাবে সে সব কিছুকে কাজে লাগিয়ে নিজের বৈদেশিক নীতিটা তৈরি করবে এবং সেটাকে সে তার কাঙ্ক্ষিত ইন্টারেস্ট অর্জনের জন্য ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল মূল আলোচনার জায়গা। অনেক হয়তো জটিল করে আলোচনা করে ফেলেছি, তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন, কিছু অ্যাড করার থাকলে অবশ্যই কমেন্টে অ্যাড করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।